আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা রাজশাহী বোর্ড 2023 সালের রেওয়ামিল থেকে আসা প্রশ্ন সলভ করব। স্ক্রিনে যদি প্রশ্নের দিকে তাকাই, আমাদের ক নাম্বার বলছে আমাদের যে রেওয়ামিল উপযুক্ত পদার্থের আলোকে কোন কোন দফা অন্তর্ভুক্ত হবে না। তো রেওয়ামিলে যে সময়টি যাবে না ওই সময়টি পরিমাণ নির্ণয় করতে বলছে আমাকে। তো প্রথমে যদি আমরা দেখি রেওয়ামিলে কোন কোন এন্ট্রি যায় না নর্মালি, হাতে নগদ 1 তারিখ, তারপর প্রারম্ভিক সমাপনী মজুত পণ্য শেষ তারিখের বা সমাপনী ব্যাংক জমা, এগুলো বা সম্ভাব্য দায় সম্ভাব্য সম্পদ, এগুলো আমাদের রেওয়ামিলে নর্মালি যায় না। তো প্রশ্নের দিকে যদি আমরা তাকাই, প্রথমে আছে আমাদের মূলধন। মূলধন তো রেওয়ামিলে আমাদের সবসময় যায়। হাতে নগদ আছে আমাদের 1 তারিখে, তো হাতে নগদ 1 তারিখে কোনো সময় আমাদের রেওয়ামিলে যায় না। হাতে নগদের শেষ তারিখ যেটা সবসময় আমাদের রেওয়ামিলে যায়। তো যেহেতু আমাদের বলছে যে হাতে নগদ রেওয়ামিলে পণ্যগুলো অন্তর্ভুক্ত হবে না, তার মানে হাতে নগদ 1 তারিখ আমাদের প্রথমে রেওয়ামিলে আমার যাবে না। তো হাতে নগদ 1/1/2021, এটা হচ্ছে আমার কত, 25,000 টাকা। হাতে নগদ শেষ তারিখে বা হাতে নগদ 31 তারিখ সবসময় আমাদের মিলে যাবে, কারণ 1 তারিখে যে হাতে নগদ আছে বা 1 তারিখে যে নগদ টাকা আমার হাতে আছে ওইটাই তো আমার মাসের শেষে যায় অন্তর্ভুক্ত আছে। মানে আমার মাসের শেষে যে টাকা আছে ওটার মধ্যে তোমার 1 তারিখের টাকা অন্তর্ভুক্ত আছে, এই জন্য আমরা 1 তারিখের টাকা রেওয়ামিলে নিই না। এরপরে আছে আমাদের যদি আমরা একটু নিচের দিকে তাকাই, তাহলে আমাদের আছে মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য, যেটা আমাদের মজুত পণ্য 31 তারিখ যেটা দেওয়া আছে ওটা হচ্ছে আমাদের সমাপনী মজুত পণ্য। আর সমাপনী মজুত পণ্য আমাদের রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। কিন্তু যদি সমন্বিত করে থাকে তখন আবার উল্টা কেস হয়, তখন আমাদের সমবায় মজুত পণ্য রেওয়া মিলে যাবে, কিন্তু প্রাথমিক মজুত পণ্য আমাদের রেওয়া মিলে যাবে না। তো যেহেতু এদিকে এই প্রশ্নের মধ্যে আমাদের সমন্বিত করা নাই, তার মানে আমাদের মজুত পণ্য 31 তারিখে যাবে না। তো মজুত পণ্য 31 তারিখ আছে আমাদের 45,000। এবার যদি আমরা যেটা যোগ করি তাহলে আমাদের বের হচ্ছে কত, 70,000 টাকা। এটাই হচ্ছে আমাদের ক নাম্বারের অ্যান্সার। এরপর খ নাম্বার বলছে আমাদের যে রেওয়া মিল প্রস্তুত করার জন্য। তো রেওয়া মিল প্রস্তুত করার জন্য আমাদের বেসিক যে ঘরটা আছে ওটা যদি প্রথম আমরা করি যে কর্মিক নং হিসাবে শিরোনাম করতেন পৃষ্ঠা ডেবিট ক্রেডিট এবং যথারীতি প্রতিষ্ঠান নাম আমরা যেভাবে লিখি ওইভাবে। তো প্রথমে আমাদের কি আছে, প্রথমে আমাদের আছে মূলধন। তো মূলধন আমরা জানি কি মালিকানা সূত্র অংশ, এটা সবসময় কি আমাদের রেওয়া মিলে ক্রেডিট পাশে বসে। সম্পদ আর ব্যয় আমাদের ডেবিট পাশে এবং আয় দায় মালিকানা সত্ত্ব আমাদের ক্রেডিট পাশে বসে। তো মূলধন যদি আমরা লিখি, মূলধন কত আছে আমাদের, 1,20,000 টাকা, এটা ক্রেডিট। এরপরে প্রশ্ন আমাদের হাতে নগদ 1 তারিখ আছে, যেটা আমরা অলরেডি দেখছি যে এটা মিলে যাবে না। এরপর আছে আমাদের দেনাদার। দেনাদার আমাদের জন্য কি সম্পদ, যেহেতু আমাদের জন্য সম্পদ, আর সম্পদের ব্যয় সবসময় আমাদের কি মিলে ডেবিট পাশে বসে, তাহলে এই যে ডেবিট পাশে 35,000। এরপর আছে আমাদের দেনাদারের পরে পাওনাদার। পাওনাদার আমাদের জন্য, পাওনাদার প্রদায় হিসাবে করি আমাদের জন্য চলতি দায়, যেহেতু চলতি দায় সুতরাং আমরা ক্রেডিট পাশে বসাবো। আয় দায় মালিকানা সত্ত্ব আমাদের মিলে ক্রেডিট পাশে। পাওনাদারের পরে আছে আমাদের উত্তোলন। উত্তোলন আমাদের মালিকানা সত্ত্বকে কমিয়ে দেয়। উত্তোলন মালিকানা সত্ত্ব ক্রেডিট এবং মালিকানা সত্ত্ব বা মূলধনকে কমিয়ে দেওয়া হচ্ছে উত্তোলন। মালিকানা সত্ত্ব বা মূলধন আমাদের সবসময় ক্রেডিট হয়, আর মূলধনকে যেহেতু কমিয়ে দেয় এই জন্য এটা কি উত্তোলন সবসময় আমাদের কি পাশে বসবে, ডেবিট পাশে। এরপর পরবর্তীতে আছে আমাদের ক্রয়। ক্রয় যেহেতু আমাদের জন্য ব্যয়, ব্যয় আর সম্পদ সবসময় কোন দিকে, ডেবিট পাশে। ঠিক আছে, এরপরে ক্রয়ের পরে আছে আমাদের বিক্রয়। এরপরে আমরা দেখতে পারি বিক্রয়। বিক্রয় আমাদের আয়, যেহেতু বিক্রয় আমাদের আয় এর জন্য এটা আমাদের ক্রেডিট পাশে বসবে। এরপর আছে আমাদের বিনিয়োগের সুদ। এরপর আছে আমাদের বিনিয়োগের সুদ। যদি কোনো জায়গায় আমরা বিনিয়োগ করি তাহলে ওই জায়গা থেকে আমাদের কি টাকা আসে বা আয় হয় আমাদের, যেহেতু এর জন্য কি বিনিয়োগের সুদ আমাদের জন্য আয়। তো অনুন্নয় আমরা আর্থিক অবস্থা বিনিয়োগ আমরা অনুন্নয়তে নেই, যেহেতু এটা আমাদের জন্য আয়। তো বিনিয়োগের সুদ যেহেতু আয়, এটা আমাদের ক্রেডিট পাশে বসানো লাগবে। এর পরবর্তীতে আছে বিনিয়োগের সুদের পরে আমাদের আছে বীমা সালামি। বীমা সালামি আমাদের জন্য ব্যয়। আমরা যদি কোনো প্রতিষ্ঠানে বীমা করি তাহলে আমাদের মাসে মাসে কিছু টাকা ওই বীমা কোম্পানিকে দেওয়া লাগবে, ওটাই হচ্ছে বীমা সালামি। এই জন্য আমাদের টাকা চলে যায়, এই জন্য এটা আমাদের ব্যয়। বীমা সালামি যেহেতু ব্যয়, এটা আমাদের ডেবিট হিসেবে করবো। এরপর আছে আমাদের মজুত পণ্য 31 তারিখের। মজুত পণ্য 31 তারিখ সমাপনী মজুত পণ্য, আর এটা আমরা রেওয়া মিলে নিই না। তো এই মজুত পণ্য পরে আমাদের আছে অনুৎপাদিত কমিশন। অনুৎপাদিত কমিশন এটা আমাদের জন্য সবসময় কি অগ্রিম আয়, আর যেহেতু অগ্রিম আয়, যত অগ্রিম আয় আছে, আয় যদি অগ্রিম থাকে তাহলে এটা আমাদের জন্য কি দায়, আর দায় রেওয়া মিলে ক্রেডিট। এরপর বিনিয়োগ আছে। বিনিয়োগ তো আমরা সবাই জানি, বিনিয়োগ আমাদের জন্য হচ্ছে
সম্পদ, যেটা আমাদের সম্পদ অংশে যায়, সুতরাং এটা আমাদের ডেবিট। বিনিয়োগের পরে পরবর্তীতে আছে আমাদের আসবাবপত্র। আসবাবপত্র তো সবসময় আমাদের জন্য সম্পদ, যেহেতু সম্পদ তাহলে আসবাবপত্র আমাদের জন্য কি ডেবিট। আসবাবপত্র আছে আমাদের 34,000 টাকা। আসবাবপত্র আছে, পরে আমাদের আছে মজুত পণ্য। এটা হচ্ছে আমাদের 1 তারিখে মজুত পণ্য। 1 তারিখে যে মজুত পণ্যটা, ওটা আমাদের হচ্ছে প্রাথমিক মজুত পণ্য। আর প্রাথমিক মজুত পণ্য সবসময় কি ব্যয় হিসেবে লিপিবদ্ধ করি। 1/1/2021 সালে যেটা, এটা আমাদের কি বসবে তাহলে প্রাথমিক মজুত পণ্যের মধ্যে সবসময় ডেবিট। এরপর কি আছে আমাদের ব্যাংক জমাতিরিক্ত। এরপর সবার লাস্টে আছে আমাদের ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত যেহেতু 31 তারিখের আছে, এটা আমরা নিব। আর ব্যাংক জমাতিরিক্ত আমাদের জন্য সবসময় কি চলতি দায়। তো যেহেতু চলতি দায়, এই জন্য আমরা এটা কোন পাশে নিব, ক্রেডিট পাশে। এবার এই ডেবিট কলাম আর ক্রেডিট কলাম যদি যোগ করি, তাহলে আমাদের বের হচ্ছে 2 লক্ষ, এই পাশে 2,16,000, এই পাশে 2,16,000। যদি কোনো জায়গায় কম হয় তাহলে আমরা সেই হিসাব দিয়ে ওইটা পূরণ করে নেব। ঠিক আছে, তো এই ছিল আমাদের হচ্ছে খ নম্বর। গ নম্বরে আছে হচ্ছে সমপরি মোট সম্পদ এবং মোট দায় পরিমাণ নির্ণয় করার জন্য। তো প্রথমে আমাদের ঘর করে নিলাম আমরা বিবরণ টাকা টাকা দিয়ে। এরপরে আমরা যেহেতু সম্পদের দায় দুইটা নির্ণয় করতে বলছে, দুইটা আমরা একসাথে দেখবো। প্রথমে আমরা লিখি সম্পদ, আর একটু গ্যাপ রেখে আমরা লিখি দায়। দায় প্রথম দিক দিয়ে আমরা দেখি মূলধন আছে। মূলধন আমাদের সবসময় মালিকানা সত্ত্বের অংশ, এবং হাতের নগদ 1 তারিখ। 1 তারিখ আমরা ক্যালকুলেট করি না। কেন করি না? কারণ 1 তারিখের যে নগদ, হাতে নগদ, ওটা আমাদের শেষ তারিখের মধ্যে আছে। তো সুতরাং আমরা শেষ তারিখ ক্যালকুলেট করবো। মানে হাতে নগদে যে 31 তারিখ বা সমাপনী আছে, ওইটা আমরা ক্যালকুলেট করবো সবসময়। এরপরে দেনাদার আছে আমার। দেনাদার অবশ্যই আমাদের জন্য সম্পদ। দেনাদার আমাদের জন্য, দেনাদার প্রাপ্য হিসাব সবসময় আমাদের জন্য সম্পদ। তো দেনাদার লিখলাম আমরা 35,000 টাকা। এরপর আছে পাওনাদার। পাওনাদার পদের হিসাব সব আমাদের জন্য কি, একটু আগে বলছি যে পাওনাদার আমাদের জন্য সবসময় কি দায়। পাওনাদার পদের হিসাব আমাদের জন্য দায়। পাওনাদার আছে আমাদের জন্য 15,000 টাকা। এবার উত্তোলন আছে। এটা তো এটা সম্পদ বা দায় না। ক্রয় হচ্ছে আমাদের ব্যয়, বিক্রয় আয়, বিনিয়োগের সুদ আমাদের জন্য আয়, বীমা সালামি আমাদের জন্য ব্যয়, মজুত পণ্য 31 তারিখ। এই যে শেষ তারিখে মজুত পণ্য আমাদের জন্য কি সম্পদ। শেষ তারিখে মজুত পণ্য আমাদের জন্য কি সম্পদ, যেটা আমরা আবার বলি যে সমাপনী মজুত পণ্য। তো 31/12/2021। তো সমাপনী মজুত পণ্য আমাদের আছে 45,000 টাকা। সমাপনী মজুত পণ্য আমাদের জন্য সবসময় সম্পদ, চলতি সম্পদ। কিন্তু এদিকে যেহেতু কোনো মানে আলাদা করে দেয় না যে চলতি সম্পদ বা স্থায়ী সম্পদ নির্ণয় করার জন্য, তো আমরা চলতি মজুত পণ্যকে লিখতে পারি। এরপর অনুৎপাদিত কমিশন। অনুৎপাদিত কমিশন আমাদের জন্য কি বলছিলাম আমি, অগ্রিম আয়। আর অগ্রিম যেহেতু আয়, অগ্রিম যত আয় আছে সব আমাদের জন্য কি দায়। অনুৎপাদিত কমিশন আমাদের আছে 3,500। অনুৎপাদিত কমিশনের পরে আমাদের আছে বিনিয়োগ। বিনিয়োগ আমাদের জন্য কি সম্পদ। বিনিয়োগ কত আছে আমাদের, 50,000 টাকা। এরপর আসবাবপত্র 34,000 টাকা। এটা তো আর বলার দরকার নেই কোনো, কারণ আসবাবপত্র সবাই জানে যে আসবাবপত্র আমাদের জন্য সম্পদ। আসবাবপত্র আমাদের আছে কত, 34,000। এরপর 1 তারিখে মজুত পণ্য আছে, যে আমাদের জন্য ব্যয়, এবং সবার লাস্টে আমাদের আছে ব্যাংক জমা অতিরিক্ত। ব্যাংক জমা আমাদের জন্য সম্পদ, কিন্তু ব্যাংকে জমা অতিরিক্ত মানে হচ্ছে ব্যাংকে যে টাকা জমা আছে তার অতিরিক্ত উত্তোলন করছি আমরা। যেহেতু তার অতিরিক্ত উত্তোলন করছি, এটা আমাদের জন্য কি দায়। তো ব্যাংক জমা অতিরিক্ত। তো ব্যাংক জমা অতিরিক্ত আমাদের জন্য আছে কত, 7,000 টাকা। এরপর যদি আমরা যোগ করি, যেটা বের হবে, তাহলে আমাদের সম্পদ বের হচ্ছে 1,64,000 টাকা, এবং আমাদের দায় বের হচ্ছে 25,500 টাকা। এটাই মূলত ছিল আমাদের মোট সম্পদ এবং মোট দায়ের পরিমাণ।